হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের এএনএম জেএনএম ফুল মক টেস্টের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। আগের দিন একটি ভিডিও দেওয়া হয়েছে, সেইখানে কিন্তু লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর সমস্ত কোশ্চেন কিন্তু ওই ভিডিওটাতে ডিসকাস করা হয়ে গিয়েছে। এই ভিডিওটাতে আমরা ইংলিশ, ম্যাথ, জিকে, রিজনিং এই 4টে সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে বলবো আগের পার্টটা অবশ্যই দেখো, এবং এছাড়াও আরও যে 4টে মক টেস্ট আপলোড করা হয়েছে সেই মক টেস্টের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে কমপ্লিট করো, কারণ তোমাদের হাতে মাত্র আর এই 5-6টা দিনের সময় রয়েছে। তাই প্লিজ সবাই এই ভিডিওগুলো দেখো, এবং আজকে যে মক টেস্টটা রয়েছে সেই মক টেস্টের কোশ্চেনগুলো একে একে সলভ করো এবং কমেন্টের মাধ্যমে জানাও যে তোমাদের কীরকম স্কোর আসছে ভিডিওগুলোতে কোশ্চেনগুলো সলভ করবার পর। এবার ইংলিশে যে 61 থেকে 75 পর্যন্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো চলো আমরা একে একে দেখে নিই। দেখো, বলা হচ্ছে এ লার্জ বেডরুম ফর এ নাম্বার অফ পিপল ইন এ স্কুল অর ইনস্টিটিউশন। এটা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া হয়েছে। তো অপশান দেখো, বলা হয়েছে জিমনাজিয়াম, ড্রে, ডরমেটরি, মনেস্ট্রি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে ডরমেটরি। নেক্সট 62 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ গ্রুপ অফ পিপল টিপিক্যালি উইথ ভেহিকেলস অর অ্যানিমালস ট্রাভেলিং টুগেদার, ব্রুড, ক্যারাভ্যান, কটেজ নাকি ড্রোভ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে এই গ্রুপ অফ পিপল যখন টিপিক্যালি উইথ ভেহিকেলস অর অ্যানিমালস ট্রাভেলিং টুগেদার তখন সেটাকে বলা হয় ক্যারাভ্যান। নেক্সট দেখো, ফ্রেজাল ভার্ব থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে মেক শিওর ইউ ড্যাশ of the hotel at the right time else they will charge you extra। অর্থাৎ কি, যে এখানে যে অপশানগুলো প্রথমে দেওয়া হয়েছে সেগুলো আগে একটু বলে দিই। অপশানে দেখো দেওয়া হয়েছে গো থ্রু, হোল্ড অন, চেক আউট, ফিল ইন। এখানে অ্যান্সার হয়ে যাবে চেক আউট। অর্থাৎ কি, আমরা হোটেলে কি করি, যখন হোটেল থেকে বেরোই তখন আমরা কি করি, চেক আউট। আর হোটেলে যখন প্রবেশ করি তখন সেটাকে আমরা কি বলি, চেক ইন। তো যদি আমরা এখানে বলা হয়েছে যদি আমরা নির্দিষ্ট সময় কি করি, চেক আউট না করি, তখন সেক্ষেত্রে কি করতে হবে, যে আমাদেরকে এক্সট্রা চার্জ পে করতে হবে। তারপরটা দেখো 64 নম্বরে ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে ইউ উইল হ্যাভ স্টার্টেড দ্য জব। তো এখানে এটা ভয়েসটা চেঞ্জ করলে কি হবে, দ্য জব উইল হ্যাভ বিন স্টার্টেড বাই ইউ। নেক্সট দেখো 65 নম্বর প্রশ্নে এখানে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দেওয়া হয়েছে হোয়েন জন অ্যারাইভড ড্যাশ মুম্বাই ড্যাশ ট্রেন দেয়ার ওয়াজ নট ড্যাশ সিঙ্গেল পেনি ইন হিজ পকেট। তো হোয়েন জন অ্যারাইভড, এবার বলা হয়েছে অপশানে ইন, বাই, এ, আরেকটাতে দেওয়া রয়েছে ইন এ বাই অ্যাট, ইন, ওভার, বাই, দি। এখানে অ্যান্সার প্রথমে দেখো বলা হয়েছে যে জন অ্যারাইভড ইন মুম্বাই বা অ্যাট মুম্বাই তোমরা বলতে পারো। নেক্সট দেখো বলা হয়েছে ড্যাশ ট্রেন, তাহলে কিসে, ভেহিকেল যেহেতু বলছে সেহেতু এখানে কি হবে, বাই ট্রেন। দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল পেনি ইন হিজ পকেট। অর্থাৎ কি, যখন জন কি হয়েছে, যে মুম্বাই যাত্রা করছে তখন কি হয়েছে, যে কিসে করে, ট্রেনে করে, তখন তার কাছে কি ছিল, একটি মাত্র পয়সা তার পকেটে ছিল না। নেক্সট প্রশ্ন দেখো, বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, প্রফেশনাল, রেসপন্সিবল, কনক্লুশন, অ্যাপ্রোপ্রিয়েট। দেখো আমি এখানে বললাম এই যে প্রফেশনাল, রেসপন্সিবল, কনক্লুশন, 3টে বানানই কিন্তু সম্পূর্ণভাবে ভুল রয়েছে। সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও যে কারেকশন করলে কি হবে স্পেলিংগুলো। একমাত্র এখানে যে বানানটি সঠিক রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট দেখো 67 নম্বর প্রশ্নে স্পেলিং এরর। এখানে কি বলেছে যে বাজেটরি, বাজেটারি, বাজেটারি, বাজেটরি। তো এখানে হচ্ছে কি, বাজেট, আমরা যেটা বাজেট পেশ করা হয় সেক্ষেত্রে আমরা ওয়ার্ডটা ইউজ করে থাকি। তো এখানে একবারে সঠিক স্পেলিং রয়েছে কোনটা, না তো সি নম্বর অপশানে, BUDGETARY। নেক্সট দেখো 68 নম্বর প্রশ্নে এখানেও স্পেলিং এরর খুঁজে বের করতে হবে। প্রথমে দেওয়া রয়েছে দেখো স্কেলেটন, 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 স্কেলিটন। তো এক্ষেত্রে অ্যান্সার হবে কি, কোনটা সঠিক রয়েছে, এখানে স্কেলেটন, SKELETON, অর্থাৎ ডি নম্বর অপশানটি কিন্তু সঠিক রয়েছে। নেক্সট
69 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে সিনোনিমস অফ প্রুডেন্ট, হ্যাস্টি, রেকলেস, কশাস, রুড। তো এখানে 69 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে যে প্রুডেন্টের হচ্ছে সিনোনিম হচ্ছে কশাস। তারপর হচ্ছে কি এখানেও সিনোনিম বলা হয়েছে ডেভিয়েটের, ইমিটেট, ভির, কনফার্ম, রেপ্লিকেট। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 70 নম্বর প্রশ্নে যে ভির হচ্ছে কি ডেভিয়েটার সিনোনিমস। নেক্সট দেখো অ্যান্টোনিমস অফ প্রিসিয়াস, ওয়ার্থলেস, ভ্যালুয়েবল, প্রাইসলেস নাকি প্লেন্টিফুল। তো 71 নম্বর প্রশ্নের উত্তর হবে অ্যান্টোনিম অফ প্রেসিয়াস, এটা হচ্ছে কি ওয়ার্থলেস। নেক্সট দেখো 72 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অ্যান্টোনিম অফ ইম্পেরিল। তো এখানে ইম্পেরিলের অ্যান্টোনিম হচ্ছে কি সেফগার্ড। নেক্সট দেখো ইডিয়মস দেওয়া রয়েছে এ রেড লেটার ডে, এ ডেঞ্জারাস ডে ইন ওয়ান্স লাইফ, এ সরোফুল ডে ইন ওয়ান্স লাইফ, এ an important or joyful occasion, both a dangerous and sorrowful day। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি যে an important or joyful occasion। নেক্সট দেখো 74 নম্বর প্রশ্ন এরর ডিটেকশন। বলা হয়েছে নাইদার মোহিত নর রোহিত ওয়্যার দেয়ার অ্যাট দি শপ হোয়েন আই ওয়েন্ট দেয়ার। এখানে অপশানগুলো কোথায় ভুল বলা হয়েছে? একটা বলা হয়েছে হোয়েন, নাইদার মোহিত নর রোহিত, ওয়ার দে আর, অ্যাট দ্য শপ। এখানে কিন্তু যে নাইদার মোহিত নর রোহিত এতটা পর্যন্ত কিন্তু ঠিকঠাক আছে। এই যে ওয়ার দে আর এই জায়গাটাতে ভুল আছে। এখানে হবে হচ্ছে ওয়ারের জায়গায় হচ্ছে ওয়াজ দেয়ার অ্যাট দি শপ হোয়েন আই ওয়েন্ট দেয়ার। তাহলে সি নম্বর অপশানটা কিন্তু এখানটাতে উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো 75 নম্বর প্রশ্ন, আর এটা ইংলিশের লাস্ট কোশ্চেন। আই ডিড নট বাই নাইদার অফ দি টু ড্রেসেস। তো এখানে হচ্ছে কি অপশানে দেওয়া রয়েছে টু ড্রেসেস, অফ দি, আই ডিড নট, বাই নাইদার। তো এখানে নাইদার বাই নাইদার যে কথাটা রয়েছে এখানে নাইদার কথাটি হবে না, তার পরিবর্তে সেখানে কি বসবে আইদার অফ দি টু ড্রেসেস। তাহলে আমাদের ইংলিশ কোশ্চেনগুলো হয়ে গেল। এরপর চলো আমরা জিকের কোশ্চেনগুলো দেখে নিই। দেখো 76 নম্বর প্রশ্নতে বলা আছে দুটি সংখ্যার অনুপাত 6:7, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ এবং দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়। সংখ্যা দুটি কী কী? তাহলে চলো 76 নম্বর প্রশ্নটি করি। তাহলে সংখ্যা দুটো আমরা কি ধরতে পারি? সংখ্যা দুটোর মধ্যে একটাকে আমরা ধরে নিতে পারি, যেহেতু অনুপাতটাগুলো দেওয়া আছে 6x আর একটা হচ্ছে কত 7x। তাহলে শর্তানুসারে কি বলা হয়েছে প্রথমটির বর্গের সঙ্গে কত যোগ করতে বলা হয়েছে 10 সমান সমান দ্বিতীয়টির বর্গ থেকে কত বিয়োগ 42 বিয়োগ, বা 36x² প্লাস 10 সমান 49x² মাইনাস 42 হয়েছে। বা এখানে কত আছে 49x² রয়েছে, তাহলে 49x²টা 36x²টাকে ওদিকে নিয়ে চলে আসি। তাহলে এদিকে হচ্ছে 10 প্লাস 42 সমান সমান 49x² মাইনাস 36x²। বা এবার এখানে দেখো এখানে হচ্ছে 13x² সমান কত 52, বা x² সমান হচ্ছে 52/13 সমান সমান কত 4। তাহলে বা x সমান কত হবে √4 সমান হচ্ছে 2 উত্তর। এইবার 2টা কিন্তু উত্তর নয়, 2টাকে এখানে বসাও। তাহলে একটা সংখ্যা কত হবে 6 সঙ্গে 2 গুণ করো, একটা সংখ্যা হচ্ছে 12 আর একটা হচ্ছে কি 7 দুগুণে 14। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে 12 আর 14। তাহলে এইটা হচ্ছে সি এরটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলো আমরা দেখে নিই। বলা হচ্ছে 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত হবে? তাহলে দেখো আমরা কি জানি আই সমান PTR বাই কত 100, বা এখানে পি কত বলা আছে পি বলা আছে 2500 টাকা। 4 বছর অর্থাৎ টি বলা আছে 4
বছর। আর প্রশ্নে আরেকটা জিনিস বলা আছে, সুদ বলা আছে 500 টাকা। তাহলে আয় সমান সমান হচ্ছে কত? 500 টাকা, এটা বলে দেওয়া আছে। এবার আমাদেরকে যেটা বের করতে হবে, তাহলে আর সমান সমান কত সেটা আমাদেরকে দরকার। তাহলে আয়ের মান এখানে বসিয়ে দাও। আয়ের মান হচ্ছে কত? 500 টাকা। পি এর মান কত? 2500 টাকা। টি এর মান কত? 4। আর 8টা তো আমাদেরকে বের করতে হবে বাই 100। শূন্য শূন্য কেটে দাও। বা তাহলে হচ্ছে 500 বাই 25 গণিত 4 সমান হচ্ছে আর। বা তাহলে আর সমান হচ্ছে কত হবে? 25 দুগুণি 50, 20, 4 5 20। তাহলে আর সমান উত্তর হয়ে গেল কত? কি 5%। তাহলে দেখো এখানে অপশানে আছে কিনা, এই দেখো এইটা হচ্ছে সঠিক উত্তর, সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 78 নম্বরে বলা হয়েছে কি যে বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরের সুদে আসলে 3080 টাকা হবে। তাহলে সুদে আসলে হচ্ছে কত? 3080 টাকা। আর 4 বছর বলে দেওয়া আছে, আর 8টা বলে দেওয়া আছে 10%। তাহলে চলো, তাহলে এখানে বলা আছে কত? আর বলে দেওয়া আছে 10%, টি বলা আছে 4 বছর, সুদ প্লাস আসল সমান কত টাকা? 3080 টাকা। তাহলে সুদ প্লাস আসল সমান যদি 3080 টাকা হয়, তাহলে আসল সমান আমরা ধরে নিতে পারি কত? এক্স ধরে নিই। তাহলে সুদটা সমান কত হবে? সুদ হবে 3080 বিয়োগ এক্স করলে আমরা পেয়ে যাব সুদটা কত হয়েছে। এবার তাহলে দেখো আই সমান ফর্মুলা কি জানো? পি টি আর বাই হচ্ছে 100। এখানে বা আয়ের মান কত পেয়েছো? 3080 মাইনাস এক্স সমান সমান পি কত পেয়েছো? পি তো জানতে চেয়েছে আমাদের, এখানে পিটা কত ধরে নিয়েছি? এক্স। টি কত বলা আছে? 4। আর কত বলা আছে? 10 বাই হচ্ছে 100। শূন্য শূন্য কেটে দাও। এটা কাটলে কত হবে? আচ্ছা, এটা কাটাকুটি করতে হবে না, তাহলে করতে সুবিধা হবে। তাহলে দেখো এটা গুণ করে দাও। 3080 মাইনাস 10x সমান কত? 4x। বা ওইদিকে চলে গেলে কত হয়ে যাবে? 10টা ওদিকে চলে গেলে হয়ে যাবে 14x সমান সমান 30800। বা x সমান সমান কত হবে? 30800 বাই 14। 2 দিয়ে প্রথমে কাটো। 2 7 14, 2 15 4 0। আবার কাটো 7 দিয়ে। 7 দুগুণি 14, 7 দুগুণি 14, তাহলে 2200। তাহলে এক্স সমান কত টাকা পেলাম আমরা? 2200 টাকা। অর্থাৎ এইটা কি টাকা? আসল টাকা। তাহলে প্রশ্ন দেখো উত্তর কোথায় দেওয়া আছে। এখানে কোথাও কি দেওয়া আছে? হ্যাঁ, এই দেখো বার্ষিক 10% হারে সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে না? তো এখানে দেখো অপশন দেওয়া রয়েছে সি 2200 টাকা। হয়ে গেল। এরপর চলো আমরা দেখে নিই 79 নম্বরের কোশ্চেনটা। দেখো 79 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয়। তাহলে প্রথমে আমরা একটা চৌবাচ্চা এঁকে নিই। চলো, ধরে নাও এটা একটা চৌবাচ্চা আঁকা হলো। এবার বলেছে এ একটা নল যেটা দিয়ে 25 মিনিটে পূর্ণ হয়। তাহলে ধরে নাও এটা হচ্ছে এ নল, এটা কত মিনিটে পূর্ণ করছে? 25 মিনিটে। বি নল দিয়ে 50 মিনিটে খালি হয়, এটা ধরে নাও খালি হওয়ার জায়গা। বি নল দিয়ে কত মিনিটে খালি হচ্ছে? 50 মিনিটে। নল দুটি যদি একসাথে খুলে দিই, কতক্ষণে খালি চৌবাচ্চার জলও পূর্ণ হবে? এই যে এই চৌবাচ্চাটা ধরো জলে ভর্তি আছে, সেটা খালি হতে কতক্ষণ সময় লাগবে যদি দুটোকে একসাথে খুলে দিই? তাহলে একদিক দিয়ে যেমন জল ভেতরে প্রবেশ করছে, আর এক দিয়ে সেক্ষেত্রে কী হবে? জল বেরিয়ে যাবে।
তাহলে চলো, তাহলে আমরা প্রথমে আগে দেখো, যেহেতু এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে কতটা জল পূর্ণ হবে? 1 মিনিটে নিশ্চয় সেটা 1/25 অংশ জল পূর্ণ হবে। ঠিক আছে, এ নলের ক্ষেত্রে। আর বি নলের ক্ষেত্রে কি হবে? 1 মিনিটে কতটা জল বেরিয়ে যাবে? 1/50 অংশ। তাহলে চলো এটা বিয়োগ করি। বিয়োগ করলে লসাগু আসছে 50, তাহলে কত হচ্ছে? 50 বিয়োগ এই 25 দুগুণে 50, 2 বিয়োগ 1, তাহলে কত হচ্ছে? 1/50 অংশ। তাহলে 1 মিনিটে কি হচ্ছে? 1/50 অংশ হচ্ছে কি খালি হচ্ছে। তাহলে এই যে পুরো অংশটা সমান কত অংশ ধরেছি? 1 অংশ। তাহলে 1/50 অংশ খালি হতে যদি আমার 1 মিনিট সময় নেয় চৌবাচ্চাটি, তাহলে সেক্ষেত্রে 1 অংশ খালি হতে কত সময় নেবে? তাহলে 1 গণিত 1 বাই 1/50 সমান, এটা ঘুরে যাবে, ঘুরে গেলে কত হবে? 50/1 গণিত 1। তাহলে এটা তো কেটে যাবে, তাহলে অ্যান্সার হয়ে গেল কি? 50 মিনিট। কতক্ষণ? 50 মিনিট টাইম লাগবে। যদি দুটো নল একসাথে খুলে দিই, তাহলে সেই চৌবাচ্চাটি কি হয়ে যাবে? যে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 80 নম্বরের কোশ্চেনটাও দেখো, চৌবাচ্চা দিয়ে একটা কোশ্চেন। আর তোমাদেরকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। দেখো 80 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, চৌবাচ্চার একটা ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয়ে যায়, সেটা আবার কত মিনিটে? 10 মিনিটে। আর বলেছে একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চা খালি হতে 15 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে সেটাই বলা হয়েছে। তাহলে প্রথমে আগে আমরা দেখো কি করি। প্রথমে একটা চৌবাচ্চা ধরো রাখা আছে। এবার চৌবাচ্চাটার কি আছে বলা হয়েছে? যে একটা ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় কত মিনিটে? 10 মিনিটে। তাহলে এক অংশ ওই চৌবাচ্চাটির খালি হতে কত সময় লাগে? 10 মিনিট। এক অংশ খালি হতে বললাম, ঠিক আছে। এবার দেখো আমরা একটা চৌবাচ্চা প্রথমে আঁকি। তাহলে খালি হওয়ার জন্য আমাদের কতক্ষণ সময় লাগছে? 10 মিনিট। ঠিক আছে, একটা পাইপ দিয়ে খালি হচ্ছে, সেটা 10 মিনিট, মানে একটা ছিদ্র দিয়ে। অন্যদিকে কি হচ্ছে, যে এটাও বলা আছে যে প্রতি মিনিটে কত লিটার করে জল চৌবাচ্চায় প্রবেশ করে? 4 লিটার করে জল চৌবাচ্চায় প্রবেশ করে। তাহলে প্রতি মিনিটে 4 লিটার পার মিনিট। তাহলে প্রতি মিনিটে এটা সময় লাগে। আর আরেকটা জিনিস এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে, যে বলা হচ্ছে চৌবাচ্চা পূর্ণ চৌবাচ্চা খালি হতে সময় লাগে কত? 15 মিনিট। তাহলে এই যে এখানে এইবার এখানে খালি হতে সময় নিচ্ছে কত? 15 মিনিট। এইবার আমাদের দেখার বিষয়, তাহলে এক অংশ খালি হতে আমার সময় লাগছে কত মিনিট? 10 মিনিট। তাহলে বলো তো, 1 মিনিটে যদি 4 লিটার জল যায়, তাহলে আমাদের 15 মিনিটে, যেহেতু 15 মিনিট বলে দেওয়া আছে, তাহলে 15 মিনিটে কতটা জল ঢুকছে? 60 লিটার জল ঢুকছে। তাহলে এক অংশ প্লাস এই যে 60 লিটার জল, এইটা খালি হতে সময় নিচ্ছে কত মিনিট? 15 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা এটুকু হিসাব করে বলতেই পারি যে এই 60 লিটার জলটা খালি হতে সময় নিচ্ছে কত মিনিট? 5 মিনিট। যেহেতু এক অংশ খালি হতে 10 মিনিট, তাহলে এক্সট্রা যে 5 মিনিটসটাতে সেটা কি খালি হচ্ছে? এই 60 লিটার জলটা খালি হয়ে যাচ্ছে। তাহলে দেখো 5 মিনিটে আমার খালি হচ্ছে কত লিটার জল? 60 লিটার জল। তাহলে 10 মিনিটে কত লিটার জল খালি হচ্ছে সেটা হিসাব করলে পেয়ে যাবো, কারণ আমাকে 10 মিনিট বলা আছে এখানে। তো 10 মিনিটে খালি হচ্ছে 60 গণিত 10/5। তাহলে 5 দুগুণে 10, তার মানে কত লিটার জল 10 মিনিটে খালি হচ্ছে? 120 লিটার জল হচ্ছে খালি হচ্ছে। তাহলে দেখো অপশানে দেওয়া রয়েছে কিনা, দেখো 120 লিটার হচ্ছে এটা সঠিক উত্তর। হয়ে গেল। এইবার দেখো 81 নম্বর প্রশ্নে বলা হয়েছে,
একটি জামার ধার্য মূল্য 440 টাকা এবং বিক্রয় মূল্য 396 টাকা হলে ছাড়ের হার কত হবে? 10%, 10.5%, নাকি 20%, না 12%? তাহলে জামার ধার্য মূল্য কত টাকা প্রশ্নে বলে দেওয়া হয়েছে? 440 টাকা। তাহলে আমরা চলো কোশ্চেনটা করি। তাহলে জামার ধার্য মূল্য সমান কত হচ্ছে? 440 টাকা। ঠিক আছে, এইবার সেই জামাটা বিক্রয় করছি কত টাকায়? তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 396 টাকা, এটা বলে দেওয়া আছে প্রশ্নে হয়েছে। এইবার দেখো এখানে বলা হয়েছে যে তাহলে যদি আমি 440 টাকায় কিনলাম আর বিক্রি করলাম 396 টাকায়, তাহলে সেক্ষেত্রে আমার টোটাল যে ছাড় পেলাম সেটা কত টাকা পেলাম? ছাড় পেলাম তার মানে ধরো 44 টাকা হচ্ছে ছাড় পেলাম। ঠিক আছে, এইবার প্রশ্নে বলা হয়েছে যে ছাড়ের হার কত। তাহলে দেখো যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে যে একটি জামার ধার্য মূল্য 440 টাকা এবং বিক্রয় মূল্য 396 টাকা হলে ছাড়ের হার, তাহলে আমার দেখো 440 টাকা যখন ধার্য মূল্য ছিল আমি কত টাকা ছাড় পেয়েছি? 44 টাকা। তাহলে যখন আমার এই জিনিসটার মূল্য 100 টাকা হবে তখন আমি সেক্ষেত্রে কত টাকা ছাড় পাবো সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে 100 গণিত 44/440 টাকা, তাহলে 0 কেটে গেল, 44 একে 44, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 10%। তাহলে এখানে দেখো অপশানে কোথায় রয়েছে? এই দেখো এইটা রয়েছে 10%। নেক্সট দেখো চলো আমরা 82 নম্বর প্রশ্নটা দেখে নিই। 82 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে একটা দ্রব্য 9,000 টাকায় বিক্রি করে 12.5% লাভ হয়। 7,600 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? খুব ভালো একটা কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা আমাকে বলেছে 12.5% লাভ হবে। ঠিক আছে, তাহলে আমি যদি কিনি কত টাকায়? 100 টাকায় যখন কিনছি তাহলে বিক্রি করব কত টাকায়? তাহলে বিক্রি করব আমি 100 প্লাস 12.5 টাকায়। ঠিক আছে, তাহলে এটা করলে কত হয়? তাহলে দেখো 100 প্লাস 12 দুগুণে 24 আর 25/2। তাহলে এবার লসাগু করো, 2 হচ্ছে লসাগু, উপরে চলে আসবে 200 প্লাস 25, তাহলে অ্যান্সার কত হবে? 225/2 টাকা। ঠিক আছে, এইবার যেটা হচ্ছে ব্যাপার যে 225/2 টাকা যে আমরা পেলাম এটা হচ্ছে তার বিক্রি মূল্য। এবার যদি এরকম হয় যে বলা হয়েছে যে তাহলে যে এই যে 225 টাকায় বিক্রি করছি তখন আমার ক্রয় মূল্য কত টাকা? তখন ক্রয় মূল্য হচ্ছে আমার 100 টাকা। এইবার প্রশ্নে দেখো বলেই দেওয়া হয়েছে যে 9,000 টাকায় যদি বিক্রি করা হয়, তাহলে 9,000 টাকায় যদি আমি বিক্রি করি কোনো একটা জিনিস তখন সেখানে ক্রয় মূল্য কত ছিল সেটা আগে বের করতে হবে। তাহলে 9,000 গণিত 100/225/2। ঠিক আছে, তাহলে এবার এখানে কি হবে না, তো 9,000 গণিত 100, 225/2 এটা উল্টে গেলে কত হবে? 2/225। ঠিক আছে, এবার হচ্ছে চলো কাটাকুটি করো। কাটাকুটি করলে প্রথমে আগে আমরা 5 দিয়ে কাটবো। 5 দিয়ে যদি কাটি তাহলে 5, 20, 100, 5 4 20, 5 9, 5 5 25, 5 9 45, 5 দিয়ে কাটলে 5 18 90 1800। ঠিক আছে, 9 দিয়ে চলো কাটাকুটি করি, 9 200 হলো। তাহলে কত টাকা পড়লো? 2 দুগুণি 4, 4 দুগুণি 8, তাহলে হচ্ছে 8,000 হচ্ছে কি টাকা। তাহলে তখন তাহলে আমাদের ক্রয় মূল্য যখন
100 টাকা বিক্রি করেছি 225/2 টাকায়। তাহলে 9000 টাকায় যখন বিক্রি করেছি তার মানে তখন ক্রয় মূল্য কত পেয়ে গেলাম? 8000 টাকা। এইবার প্রশ্নটাতে বলা হয়েছে যে দেখো যে 7600 টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি বা লাভ হবে। তাহলে যখন হচ্ছে আমাদের গিয়ে কিনা যে 8000 টাকায় আমরা কিনেছি, তাই তো? তাহলে 8000 টাকায় যখন আমরা কিনেছি আর বিক্রি করছি কত টাকায়? 7600 টাকা। তাহলে 7600 টাকা কি করছি আমরা? বিক্রি করছি। আর কিনেছিলাম তখন কত টাকায়? কিনেছিলাম তখন 8000 টাকায়। তার মানে এখানে আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে আগে বলো? ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হচ্ছে? তাও আবার 400 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে এবার চলো হিসেব করি। তাহলে 8000 টাকায় যখন আমি কিনলাম তখন সেটা আমি কত টাকা ক্ষতিতে বিক্রি করেছি? 400 টাকা ক্ষতিতে বিক্রি করেছি। তাহলে 100 টাকায় কিনলে কত টাকা ক্ষতি হবে? তাহলে 100 গণিত 400/8000। তাহলে 0 0 কেটে গেল, আবার এই শূন্য কেটে গেল, 4 দুগুণি 8, 2 পাচ্ছে 10। তাহলে এখানে কত হচ্ছে? 5%। দেখো অপশানে আছে কিনা। তাহলে আমাদের এক্ষেত্রে কি হচ্ছে? 5% লাভ না ক্ষতি হচ্ছে? 5% ক্ষতি হচ্ছে। তারপরে নেক্সট দেখো বলা হয়েছে 83 নম্বর প্রশ্ন। 83 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে। 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কত দিনে গাঁথতে পারবে সেটা বলা হয়েছে। তাহলে কি, চলো করি এটা। কি বলা হয়েছে? 7 জন পুরুষ সমান কতজন মহিলা? 10 জন মহিলা। তাহলে 7 জন পুরুষ সমান কতজন মহিলা? 10 জন মহিলা। এবার দেখো তাহলে আমাদের প্রথম যেটা বের করতে হবে যে তাহলে এখানে বলা হয়েছে যে 14 জন পুরুষ সমান কতজন মহিলা সেটা আগে আমরা বের করে নিই। তাহলে 14 জন পুরুষ সমান 14 গণিত 10/7। তাহলে 7 দুগুণে 14 সমান হচ্ছে কি? 20 জন মহিলা। এটা পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, এইবার দেখো প্রশ্নটাতে কি বলা হয়েছে। প্রথমে আগে এখানে দেখো বলা হয়েছে মহিলা কতজন আছে? 10 জন। আর একটাতে কতজন মহিলা আছে? 20 জন মহিলা আছে। ঠিক আছে, এবার আর একটা এখানে জিনিস দেওয়া রয়েছে কি না, তো দেখো যে 100 মিটার দেওয়াল আর এখানে দেওয়া আছে 600 মিটার দেওয়াল। আর একটা জিনিস দেওয়া আছে দিন, 10 দিন। আর একটা দিন আমাদেরকে বের করতে হবে। তাহলে তিনটে এখানটাতে বলে দেওয়া আছে। প্রথমে কি বলা রয়েছে? প্রথমে বলা হয়েছে মহিলাদের কথাটা আগে লিখে নিই, চলো। মহিলা, ঠিক আছে। তারপরে হচ্ছে মিটার অর্থাৎ দেওয়াল গাঁথার যে ব্যাপারটা। নেক্সট হচ্ছে কি? দিন সংখ্যা। ঠিক আছে, এইবার দেখো মহিলা কতজন আছে? মহিলা হচ্ছে আমাদের 10 জন মহিলা। ঠিক আছে, 10 জন মহিলা, তখন সে কতটা দেওয়াল গাঁথতে পারে? 100 মিটার। কদিন সময় লাগে? 10 দিন সময় লাগে। তাহলে এবার হচ্ছে কি যে এই যে এখানে 20 জন, এখানটাতে যে বলা হয়েছে 20 জন মহিলা তার সঙ্গে যে 14 জন পুরুষ, 14 জন পুরুষ মানে আবার কতজন মহিলা পেয়েছি আমরা? 20 জন মহিলা পেয়েছি। তাহলে 20 + 20 সমান হচ্ছে 40 জন। এবার কতটা মিটার বলা আছে? 600 মিটার। এবার বের করতে হবে দিন সংখ্যা কত। দেখো মহিলা আর দিন সংখ্যা এটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেওয়াল গাঁথনি আর দিন সংখ্যা এটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে চলো তাহলে কিভাবে সাজাতে পারি। তাহলে আমি যেহেতু বললাম মিটার অর্থাৎ কি দিন সংখ্যা যত বেশি হবে দেওয়াল তত বেশি তৈরি করতে পারবে দেওয়ালটা। তাহলে এখানটা এটা যেহেতু সরল সম্পর্ক তাহলে এটা কেমন হবে? 600 গণিত 10/100, এইটুকুটা পেয়ে গেলাম। এবার এইটা দেখো মহিলার সংখ্যা 10 দিন আর 10 জন রয়েছে আর দিন সংখ্যা রয়েছে 10 দিন। এখন তো মহিলার সংখ্যা বেড়ে গেছে, তাহলে দিন সংখ্যা কি হবে?
কমে যাবে। তাহলে দিন সংখ্যা যদি কমে যায় আমার, তখন সেক্ষেত্রে কি, সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে এটা কি হবে, উল্টো দিকে ঘুরে যাবে। তাহলে উল্টো দিকে কি গেলে কি হবে, 10 বাই হচ্ছে 40। এবার চলো কাটাকুটি করে নিই। 0 0 কেটে গেল, ঠিক আছে। 4 দিয়ে কাটলে 4 150। এবার এই 0 কেটে দাও। আচ্ছা, এখানে আর একটা কাটা যেত, 5 দুগুণি 10, 5 3 15, 2 5 10। তাহলে দিন সংখ্যা কত দিন পেলাম, 15 দিন। দেখো উত্তর আছে কিনা, এই দেখো উত্তর হচ্ছে কত, 15 দিন। নেক্সট কোশ্চেন চলো, 84 নম্বর কোশ্চেন। দেখো বলা হয়েছে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বিভক্ত 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে চলো এটা করি। 84 নম্বর প্রশ্ন, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বিভক্ত 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার দেখো আমরা কি জানি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি জানি আমরা, কস স্কোয়ার থিটা। আর 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে কি, সাইন স্কোয়ার থিটা। পেয়ে গেলাম। এবার দেখো কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা সমান কত হয়, কট স্কোয়ার থিটা। তাহলে কট স্কোয়ার বাইরে এলে কত হবে, শুধু কট থিটা। তাহলে দেখো অপশানে কট থিটা দেওয়া রয়েছে কিনা, এই দেখো এটা হচ্ছে কট থিটা, এটা অপশানে দেওয়া রয়েছে। লাস্ট ম্যাথের কোশ্চেন দেখো বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু বলে দেওয়া আছে এবং সংখ্যা দুটির লসাগু বলা আছে কত, 270। একটা সংখ্যা যদি 54 হয় অপরটি কত বের করতে হবে। তাহলে দুটো সংখ্যার গসাগু কত, 9 বলা আছে, আর একটা বলা আছে সংখ্যা দুটির লসাগু বলা আছে কত, 270। আর একটা জিনিস বলা আছে একটা সংখ্যা কত, 54। তাহলে চলো করি এটা। এখানে একটা ফর্মুলা হয় যে লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে। লসাগু আমাদের কত বলে দেওয়া হয়েছে, 270, আর গসাগু কত বলা হয়েছে, 9, সমান সংখ্যা দুটির গুণফল 54, আর একটাকে আমরা এক্স ধরে নিলাম, বা এক্স সমান 270 গণিত 9 বাই হচ্ছে 54। 9 দিয়ে কাটো, 9 6 54, 3 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 3 90, 270, আবার কাটো 2 দিয়ে, 2 45 90। তাহলে এক্স সমান কত হয়ে গেল, 45। তাহলে একটা সংখ্যা হচ্ছে আমাদের বলাই ছিল 54, আর একটা হয়ে গেল কি 45। দেখো অপশানে রয়েছে কিনা, এই দেখো এটা হচ্ছে বি নম্বর অপশানটি হচ্ছে সঠিক। তাহলে এখানে আমাদের কি হলো, এখানে আমাদের ম্যাথের 85 পর্যন্ত কোশ্চেন সলভ হয়ে গেল। এইবার চলো আমরা জিকের যে 85 থেকে 95 পর্যন্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো একে একে দেখে নিই। প্রথম যে কোশ্চেনটি বলা হয়েছে দেখো, বনফুল কার ছদ্মনাম। তো বলাইচাঁদ চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল হচ্ছে বনফুল। নেক্সট দেখো হচ্ছে 86 নম্বর প্রশ্নে, নিম্নলিখিত কোন যন্ত্রে ঘোড়ার চুল দিয়ে তৈরি করা তার রয়েছে। এটা হচ্ছে কি, চিঙ্কারা নামক এক ধরনের বাদ্যযন্ত্র ছিল, সেই ক্ষেত্রে হচ্ছে কি যে ঘোড়ার চুল দিয়ে হচ্ছে তার তৈরি করা হয়েছে। নেক্সট প্রশ্ন 87 নম্বরের, দেখো বলা হয়েছে যে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোন স্থানে আয়োজিত হয়েছিল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে বোম্বেতে আয়োজিত হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো বলা হয়েছে কি যে ভারতের সংস্কৃত গ্রাম নামে পরিচিত কোন স্থানটি। তো মঞ্জুর কর্ণাটক বলে একটা জায়গা রয়েছে, সেটি হচ্ছে কি ভারতের সংস্কৃত গ্রাম নামে পরিচিত, মানে কর্ণাটকে মঞ্জুর। তারপর হচ্ছে 89 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতীয় জাতীয় নির্বাচন কমিশনের প্রথম প্রধান কে ছিলেন। তো প্রথম প্রধান ছিলেন সুকুমার সেন। তারপর দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে কোন দিনটি বিরল রোগ দিবস না হিসেবে পালন করা হয়। তো 28শে ফেব্রুয়ারি যে দিনটি সেটি কিন্তু
হচ্ছে বিরল রোগ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে যে ব্রেন ফিভার কোনটির মাধ্যমে ছড়ায়? তো এই যে ব্রেন ফিভার, এটি হচ্ছে কি যে আমাদের মশার মাধ্যমে হচ্ছে ছড়িয়ে থাকে। নেক্সট দেখো, বলা হয়েছে যে নাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম অবস্থিত হচ্ছে এর সদর দপ্তর। তারপর দেখো, বলা হয়েছে এদের মধ্যে কোনটি লোহার আকরিক নয়? তো লোহার আকরিক নয় হচ্ছে কিউপ্রাইট। তারপর দেখো 94 নম্বর প্রশ্নে, বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? তো বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন মাহমুদ শাহ। লাস্ট কোশ্চেন জিকে দেখে নাও, পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়ে থাকে? তো এটি বলা হয় পূর্ব বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়ে থাকে। এরপর চলো আমরা রিজনিং এর কোশ্চেনগুলোকে সলভ করব। এবার দেখো, আমরা রিজনিংয়ের যে আমাদের মোট 5টি প্রশ্ন রয়েছে সেইগুলো একে একে সলভ করব। তো প্রথম আমাদের 96 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে পেডিয়াট্রিশিয়ান ইজ টু চিলড্রেন হলে ডার্মাটোলজিস্ট ইজ টু কত হবে? অপশানে কী দেওয়া রয়েছে? ফিট, বোনস, প্ল্যান্টস অ্যান্ড স্কিন। তো এক্ষেত্রে হচ্ছে যে বাচ্চাদের যিনি ডক্টর তাদেরকে বলে থাকি আমরা পেডিয়াট্রিশিয়ান, এবং ডার্মাটোলজিস্ট তাহলে কাদেরকে বলা হয়? না, তো স্কিনের যিনি ডক্টর তাদেরকে বলে থাকি আমরা ডার্মাটোলজিস্ট। নেক্সট 97 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে হুইচ অপশান রিপ্রেজেন্টস দ্য কারেক্ট অর্ডার অফ দ্য গিভেন ওয়ার্ডস অ্যাজ দে উড অ্যাপিয়ার ইন দ্য ইংলিশ ডিকশনারি। দেখো নিচে 5টা ওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, লোনলি, লঙ্গিটিউড, লাভলি, লঞ্চ, লকার। তো এখানে এই যে 5টা ওয়ার্ড যদি আমরা ইংলিশ ডিকশনারিতে দেখি তাহলে পরপর কিভাবে সেগুলো সাজানো থাকবে সেইটাই আমাদেরকে এখানে সাজিয়ে বলতে হবে। দেখো প্রথমেই যদি দেখো 5টা ওয়ার্ডের প্রথমেই রয়েছে এল ও, তাহলে এইভাবে আমরা বলতে পারবো না। তাহলে থার্ড লেটারটা কি রয়েছে সেটা দেখতে হবে। থার্ড লেটারে দেখো 5 নম্বর অপশান যেটা হচ্ছে কি লকার, তো লকার কিন্তু সবার আগে আসবে। এবার তোমরা যদি অপশান চেক করো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 5 সবার আগেই দেওয়া আছে, তাই এভাবে অপশান ডিসাইড করা যাবে না। তারপরে দেখো আমরা তো জেনে গেলাম লকার প্রথমে বসবে, তারপর সি এর পরে কি হতে পারে? সি এর পরে সরাসরি চলে আসো যে আমাদের চলে আসছে কি না, তো লোনলি। লোনলির ক্ষেত্রে দেখো এল ও এন ই আছে, আর লঙ্গিটিউডের ক্ষেত্রে এল ও এন জি আছে। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে প্রথমে সবার আগে 5 হলো লকার, তারপরে হবে লোনলি, তারপরে হবে লঙ্গিটিউড, হয়ে গেল। নেক্সট দেখো 4-এ আসবে হচ্ছে লঞ্চ, তো এই লঞ্চটা হলো, তারপর হচ্ছে সব লাস্টে আসবে হচ্ছে কি লাভলি, তাহলে হয়ে গেল এটা। এরপর দেখো 98 নম্বর প্রশ্ন। 98 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে 7, 50, 351, 2458, তারপরে কমা দিয়ে কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে। তো তোমরা যদি এখানে দেখো খুব ভালো করে, 7-এর সঙ্গে যদি আমরা 7 গুণ করি তাহলে কত হয়? 7 7 49, তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কিন্তু সেখানে কত চলে আসছে? 50। এবার 351 কিভাবে এলো? 50-এর সঙ্গে যদি তোমরা আবার একই রকমভাবে 7 গুণ করো তাহলে কত হয়? 350। 350-র সাথে যদি আবার 1 যোগ করো তাহলে কত হয়? 351। নেক্সট 351-র সাথে যদি আবার আমি 7 গুণ করি তাহলে কত হয়? 2457। তাহলে আর 1 যোগ করা বাকি আছে, তাহলে একটা যোগ করলে কত হয়েছে? 2458। এবার 2458-র সাথে আমরা কত গুণ করব? প্রথমে আগে 7 গুণ করো, 7 গুণ করলে আসছে আমাদের কত? 17206। এবার এর সাথে কত যোগ করতে হবে? 1, তাহলে 17207, অর্থাৎ হচ্ছে আমাদের এ নম্বর অপশানটি সঠিক হয়ে গেল। নেক্সট চলো 99 নম্বর প্রশ্ন। দেখো বলা হয়েছে মান্থ ইজ ইকুয়ালস টু 14, 12, 13, 719। তো আবার ইয়ার ইজ ইকুয়ালস টু 22, 22, 69, আর উইক ইজ ইকুয়ালস টু কত হবে বলা হয়েছে। তো এবার দেখো এখানে তোমরা যদি মান্থের এমটা কি ডেডিকেট করছে? 14কে, ও কাকে ডেডিকেট করছে? 12কে, এন হচ্ছে 13, টি হচ্ছে আমাদের 7, আর এইচ হচ্ছে 19।
এবার যেটা দেখার বিষয় যে তোমরা যদি জানো যে এম কত নম্বর পজিশনে বসে, এম বসে হচ্ছে আমাদের 13 নম্বর পজিশনে, কিন্তু এখানে দেওয়া রয়েছে 14। তাহলে 14 কিভাবে হয়? এম এর অপোজিট লেটার ধরি, তাহলে এম এর অপোজিট লেটার কি জানি আমরা? এন। এবার সোজাসুজিভাবে যদি তোমরা যাও এ থেকে এন এর দিকে, তো তাহলে এন কত নম্বর পজিশনে আসছে? 14 নম্বর পজিশনে আসছে হচ্ছে এন। তাহলে 14 কিভাবে এলো আমরা বুঝতে পেরে গেলাম। নেক্সট দেখো ও দেওয়া রয়েছে কত? ও দেওয়া রয়েছে 12। এবার ও এর অপোজিট লেটার কে? এল। এবার সোজাসুজিভাবে এ থেকে জেড এর দিকে যদি যাও, এল এর পজিশন কত? এল এর পজিশন হচ্ছে 12। এন, এন এর অপোজিট লেটার কে? এম। তাহলে সোজাসুজিভাবে যদি যাও, তাহলে এম এর এখনই বললাম পজিশন কত ভ্যালু রয়েছে? 13। নেক্সট টি, টি এর অপোজিট লেটার কে? জি। তাহলে জি এর যদি আমরা দেখি, তাহলে জি কত নম্বর পজিশনে রয়েছে? 7 নম্বরে। এইচ, এইচ এর অপোজিট লেটার কে? এস। তাহলে এ থেকে জেডের দিকে গেলে এস কত নম্বর পজিশনে রয়েছে? 19 নম্বর পজিশনে এস রয়েছে। তাহলে আমরা এইটা মান্থটা কিভাবে এলো আমরা ক্লিয়ার করে নিলাম, ইয়ারটা আর আমাদের দেখবার দরকার নেই। এবার আমরা চলে যাব উইকে। প্রথমত আগে বলে দিই, উইকের ডব্লু বলো। ডব্লু হচ্ছে কি? ডব্লুর অপোজিট লেটার কে? ডি। ঠিক আছে, তাহলে ডব্লুর অপোজিট লেটার যদি ডি হয়, তো তাহলে ডি এর পজিশন ভ্যালু কত? এ থেকে জেডের দিকে গেলে 4 নম্বর। তাহলে 4 দেখো কোন অপশানে রয়েছে প্রথমে? সি আর ডিতে রয়েছে কিন্তু 4। তাহলে এবার দেখো যে এ আর বি বাদ চলে গেল। এবার পরেরটার পালা। পরে দেখো ই, তোমরা যদি একটু অপশানগুলো লক্ষ্য করো, ডব্লু, ডবল ই, কে। তো এখানে ডবল ই এর দুটো ভ্যালু কিন্তু 22 হবে, এটার চেক করবার দরকার নেই, তবু একবার বলে দিচ্ছি আমি, জাস্ট এটা। ই, ই এর অপোজিট পজিশনে কে রয়েছে? ভি। তাহলে এ থেকে জেড এর দিকে যদি যাও, তাহলে ভি কত নম্বর পজিশনে রয়েছে? 22 নম্বরে। তাহলে আমরা এই দুটো পেয়ে গেলাম। লাস্ট পড়ে থাকলো কে। এবার বোঝা যাবে যে সি হবে না ডি হবে অ্যান্সার। তো কে এর অপোজিট পজিশনে কে রয়েছে? পি। এবার পি এর ভ্যালু যদি আমরা দেখি পজিশন ভ্যালু, তাহলে এ থেকে জেড এর দিকে গেলে পি এর পজিশন ভ্যালু হচ্ছে কত? 16। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? 99 ডি। এইবার দেখো আমাদের লাস্ট রিজনিং এর কোশ্চেন। দেখো বলা হয়েছে ইউসিই ইজ টু এফ ই এক্স হলে পিজিএস ইজ টু টিআইএস এবং এইচ কে আর ইজ টু কত হবে? তো ইউ এর পজিশন ভ্যালু কত আগে আমরা বলি। ইউ কততে বসে? 21-এ লিখে নিই চলো। সি কততে? 3-এ। ই হচ্ছে 5-এ। এফ কততে বসে? 6-এ। ই 5-এ। এক্স এর পজিশন কত? 24-এ। তারপরটা চলো করি। পি হচ্ছে কত নম্বর বসে? 16-তে। জি হচ্ছে 7-এ। এস হচ্ছে 19-এ। টি কততে বসে? টি বসে হচ্ছে 20-তে। আই বসে হচ্ছে 9-এ। এস বসে হচ্ছে 19-এ। আবার কি না, তো এইচ বসে হচ্ছে কোথায়? 8-এ। কে বসে কোথায়? 11-তে। আর আর বসে কোথায়? 18-তে। তাহলে এইবার হচ্ছে যে আমাদের দেখার পালা যে এগুলোর সাথে কিভাবে একে অপরের সাথে এরা রিলেটেড। প্রথমে চলে আসি চলো, ইউসিই ইজ টু এফ ই এক্স কিভাবে এলো। ইউ এর পজিশন ভ্যালু এখনই আমি দেখলাম 21, আর এক্স এর কত বলা আছে? 24। তার মানে ক ঘর ডিফারেন্স দেখো? 3 ঘর। তাহলে প্রথম এই ওয়ার্ডের প্রথম লেটার আর এই ওয়ার্ডের শেষ লেটার এর মধ্যে 3 ঘর ডিফারেন্স রয়েছে। তারপরে দেখো সি আর ই এর মধ্যে ক ঘর ডিফারেন্স রয়েছে? 2 ঘর। ই আর এফ এর মধ্যে ক ঘর ডিফারেন্স রয়েছে? 1 ঘর। পরেরটা দেখে নিই যে একই রকম আছে কিনা। পরেরটাতে দেখো পি আর হচ্ছে এই দিকের এস, মানে টি আই এস এর যে এস রয়েছে তার মধ্যে ক ঘর ডিফারেন্স? 3 ঘর। জি আর আই এর মধ্যে দেখো 2 ঘরই ডিফারেন্স রয়েছে। নেক্সট লাস্ট দেখো এস আর এই দিকের এস এর মধ্যে এস আর টি এর মধ্যে ডিফারেন্স রয়েছে হচ্ছে 1 ঘর।
তাহলে একই রকমভাবে সাজানো রয়েছে। এবার তাহলে আমরা পাশেরটা বের করে নিই। তাহলে দেখো এইচ রয়েছে 8, তাহলে এর থেকে আমাকে ক ঘর যেতে হবে, আরও 3 ঘর যেতে হবে। 3 ঘর মানে কি 11। 11 নম্বর পজিশনে কে বসবে সেটা আমরা দেখছি, বের করছি পরে। কে রয়েছে কত 11তে, তাহলে 11-এর সঙ্গে আমরা কত ঘর যাব, আরও 2 ঘর, তাহলে 13। আর আর হচ্ছে রয়েছে 18, তাহলে আরও এটা 1 ঘর যেতে হবে, তাহলে হচ্ছে 19। এবার 19 নম্বর পজিশনে কে বসে বলো তো, এস। 13 নম্বর পজিশনে এম, আর 11 নম্বর পজিশনে হচ্ছে কে। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, এস এম কে। তাহলে এইভাবে আমাদেরকে কিন্তু কোশ্চেনগুলো রিজনিংয়ে সলভ করতে হবে। আশা করছি যে তোমরা এই ভিডিওগুলো দেখে অনেকটা হলেও বুঝতে পারছো। যদি কোথাও অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আর এখানে আমরা এই ভিডিওটি শেষ করলাম সম্পূর্ণভাবে, এবং তোমাদেরকে বলবো যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।